Okay. হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, এখন কি লেখো? তো তোমরা জাস্ট একটু আমাকে একটু বলো যে ঠিক মতো বোঝা যাচ্ছে নাকি আগে লাইভটা। তোমরা একটু বললে হচ্ছে, তারপর আমি হচ্ছে তোমার হচ্ছে এভাবে শুরু করবো আস্তে ধীরে। ওকে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে তোমরা আসো। আচ্ছা, কেমন আছো সবাই তোমরা? ভালো আছো মনে হয় সবাই। আলহামদুলিল্লাহ। এখন তোমাদের সাথে আগে হচ্ছে আমরা একটু মানে কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের বন্দি পাঠশালা গ্রুপটা হঠাৎ করে শুরু করার কারণটা কি। এখন বন্দি পাঠশালা গ্রুপটার মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে, দেখো এই যে কোয়ারেন্টাইন টাইমসে আমরা সবাই তোমার হচ্ছে একদম লক হয়ে আছি। সো যে অবস্থাটা হচ্ছে এখন তোমার কেউই হচ্ছে, অনেকেই তোমার হচ্ছে আমরা পড়াইতে পারতেছি না, আবার হচ্ছে তোমরাও হয়তো বা পড়তে পারতেছ না। সো এরকম একটা বাজে অবস্থায় ভিতরে আমরা সবাই যাচ্ছি। সো এই টাইমটার বেস করে আমরা চিন্তা করলাম যে যদি হচ্ছে অনলাইনে যদি কিছুটা একটু দেখানো যায়, সো ওই বেস চিন্তা করেই আমাদের হচ্ছে যাত্রাটা শুরু করা অ্যাকচুয়ালি। ওকে, আই থিঙ্ক এখন একটু ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এখন কি সবাই বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোটামুটি শুরু করি। ওকে, আজকে যে আমার যে টপিকস যেটা দিয়ে শুরু করব, সেই টপিক্সটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে গতি ও প্রাসের সূত্রের লুকোচুরি। আচ্ছা, এটাকে ঝাপসা দেখা যাচ্ছে? অনেকে কমেন্টে বলতেছে ঝাপসা দেখা যাচ্ছে। নেটে তো প্রবলেম হওয়ার কথা না। ওকে ওকে, ঠিক আছে। একটা মিনিট একটু দাঁড়াও, তোমরা একটুখানি একটু হোল্ড করো, একটা মিনিট আমি একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হচ্ছে। 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আশা রাখি আগের থেকে একটু বেটার আছে। আচ্ছা, এখন আমার যে চ্যাপ্টারটা যে টপিকটা নিয়ে যে আমি শুরু করব, সেটা হচ্ছে তোমার হচ্ছে গতি ও প্রাসের সূত্রের লুকোচুরি। আমি তোমাদেরকে আগেও বললাম এই টপিকটা নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এখন আমার যে টপিকটাতে তোমার হচ্ছে প্রথম যে কথাটা, দেখো তোমরা তাকায় দেখো যে ভাইয়া একদম শুরুতে উপরে লিখে রাখছি কি, প্রসঙ্গ কাঠামো। আই থিঙ্ক তোমরা এটা দেখতে পাচ্ছ, তাই না? যে ভাই এখানে কি লিখছি, প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, অনেকের ঝাপসা দেখা যাচ্ছে। আহ, একটা মিনিট, একটা সেকেন্ড ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, এখন কি ক্লিয়ার? একটু বলো তো, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে, প্লাস কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? ওকে ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। যাই হোক, দেখো ভাই এখানে কি লিখছে একদম শুরুতে, প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট একদম প্রথম জায়গা শুরুটা, খেয়াল করো তোমরা। তোমরা আমাকে একটা কথা বলো তো, প্রসঙ্গ কাঠামো এটা তো ভাই তোমাদের সেই ছোট্টবেলার 9-10-এরই পড়া, তাহলে ভাই এটা আপনি হঠাৎ করে আবার কেন শুরু করলেন, তাই না? এখন আমরা যদি গতি চ্যাপ্টারটা শুরু করার সময় প্রথমে যদি প্রসঙ্গ কাঠামোটা নাই জানি, তাহলে কি আমরা মেইন চ্যাপ্টারে ঢুকতে পারবো? অবশ্যই না। সো চলো তোমাদেরকে প্রসঙ্গ কাঠামোটা নিয়ে একটুখানি একটুখানি তোমাদের একটু আইডিয়া দিয়ে নিই। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, মনে করো তোমরা হচ্ছে এটা দেখো, এটা একটা মার্কার, তাই না? এখন মার্কারের দেখো, মার্কারটা এখানে আছে, আর আমার এখানে হচ্ছে হাতে একটা ক্রিকেট বল, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখন বলো তো তোমরা, ক্রিকেট বলটা কি স্থির আছে নাকি গতিশীল? তোমরা বলো যেটা কি, এটা কি গতিশীল আছে নাকি স্থির আছে? তোমাদের অ্যান্সারটা কিন্তু কি হবে, ক্রিকেট বলটা এই ক্ষেত্রে স্থির আছে। এবং এই ক্রিকেট বলটা স্থির থাকার জন্য আমরা কি বলবো, এই মার্কারের সাপেক্ষে ক্রিকেট বলটা হচ্ছে স্থির। খেয়াল করে দেখো, এবার তাকাও, ক্রিকেট বলটা কিন্তু কি হচ্ছে দেখো, নড়াচড়া করতেছে, তাই না? এখন তোমরা কি বলবা, ওই মার্কারটার সাপেক্ষে এই ক্রিকেট বলটা হচ্ছে গতিশীল। তাহলে কি তোমরা লজিকটা বুঝতে পারতেছো? আমরা যখন কোনো একটা বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে, সেই কথাটা যখন আমরা বলতে চাই, প্রথমত আমাদেরকে আরেকটা বস্তুকে স্থির ধরে নিতে হয়, ওইটাকে আমাদের মেইন টার্গেট ধরে নিতে হয়, এবং ওই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। দ্যাটস ইট, ওকে। এবং প্রসঙ্গ কাঠামোতে প্রত্যেকটা যে পয়েন্ট থাকে প্রসঙ্গ কাঠামোর, সেগুলোকে বলা হয় প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ বিন্দু। দ্যাটস ইট, ওকে। আই থিঙ্ক তোমরা প্রথম যে টপিকটা আমার, সেটা তোমরা ধরতে পারছো। এখন একটা কাজ করো, এই যে লাইভটা যে শুরু করলাম আমি, এটা তোমরা হচ্ছে সবাই শেয়ার করা শুরু করো। তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে তোমরা হচ্ছে শেয়ার করো, তোমাদের টাইম লাইনে শেয়ার করো। তাহলে যে সুবিধাটা আমাদের হবে, মনে করো একসাথে আমরা অনেকজন মিলে শিখতে পারবো। কারণ আমরা এখন থেকে যে কাজটা করবো, আমরা গতিবিদ্যা চ্যাপ্টার যেহেতু ধরছি, এই চ্যাপ্টারটা পুরোটাই আমি কভার করব, সে যেভাবেই হোক।
আমরা অনেক টাইপ ম্যাথও করব। সো তোমাদের টার্গেট হচ্ছে এটা তোমরা শেয়ার করো, আমরা সবাই মিলে শিখি, দ্যাটস ইট। আর শেয়ার করে রাখলে আরেকটা সুবিধা কি হবে আমাদের, আমরা পরবর্তীতে এই ভিডিওটা যেহেতু লাইভটা সেভ করব, সো তোমরা এটা পরবর্তীতে আবার চেক করতে পারবা। ওকে, চলো শুরু করি। দেখো ভাই এখানে কি লিখছি, ফার্স্টে গতি, তাই না? গতি লিখে কি লিখছি দেখো, গতি লিখছি 3 প্রকার, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, আর একটা লিখছি ধরো এখানে ঘূর্ণন গতি। এখন সিম্পলি তোমরা আমাকে একটা কথা বলো তো, গতির তো অনেক ক্লাসিফিকেশন আছে, তোমাদের বইয়ে তোমরা দেখছো চলন গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি। তোমরা কি এইভাবে দেখছো যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ঘূর্ণন গতি বলেও গতির ক্লাসিফিকেশন করা যায়? যারা এরকম দেখো নাই তাদের জন্যই এই নতুন যে গতির সেই ক্লাসিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি গতিকে একমাত্রিক, দ্বিমাত্রিক, ঘূর্ণন এইভাবে তোমার হচ্ছে ক্লাসিফাই করা যায়। প্রথমত দেখো তো ভাই এখানে আমি কি লিখছি, একমাত্রিক গতি। একমাত্রিক মানে কি বলতো, একটা অ্যাক্সিস বরাবর গতিটা কাজ করবে। দ্বিমাত্রিক গতি মানে কি, এই গতিটার উপরে একাধিক অ্যাক্সিসের একটা প্রভাব থাকবে। আর ঘূর্ণন গতি কি, যখন গতিটা ঘুরতে থাকবে। দ্যাটস ইট। সিম্পলি যদি তোমাদেরকে আমি বুঝাই তাহলে একটু খেয়াল করে দেখো, খেয়াল করো তাহলেই হয়ে যাবে। এটা কি একটা ক্রিকেট বল, তাই না? ক্রিকেট বলটাকে যদি আমি জাস্ট কিচ্ছু না এভাবে ঘুরাইতে থাকি, তোমরা বলো তো এটা কোন গতি? এটা ডেফিনেটলি হবে ঘূর্ণন গতি। দ্যাটস ইট, একদম সিম্পল হিসাব। আর একমাত্রিক গতি কি, ধরো এই যে মার্কারটাকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো তো মার্কারটা যে সামনের দিকে যাচ্ছে এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? কেবল একটা অক্ষ বরাবর। সো এটা অ্যাকচুয়ালি কি হবে, একমাত্রিক গতি। এখন তোমরা তো অনেকেই তোমার লাইফটা করতেছো, তোমরা কি দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ দিতে পারবা আমাকে? বলতে পারবা কিছু দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। আমরা যখন বোলিং করি বা মনে করো কিচ্ছু না, একটা ঢিল ছুঁড়ে মারি, হ্যাঁ আমরা একটা ঢিল ছুঁড়ে মারছি, তখন যে গতিটা হয় ওটাকে অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক গতি বলে আমরা তুলনা করতে পারি। তার মানে হচ্ছে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারে যে প্রাসটা আছে সেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে দ্বিমাত্রিক গতিকেই ডিনোট করে। কিভাবে? এই তো গুড, তোমাদের একটা ফ্রেন্ড হচ্ছে রাজু, সে বল হচ্ছে ফুটবল শট, দ্যাটস ইট। ফুটবল যখন আমরা কিক করি তখনও কিন্তু সেটা কিন্তু দ্বিমাত্রিক গতি হয়। নাইস, খুব ভালো একটা বাস্তব উদাহরণ। কারণ বলটা কিন্তু দেখো এইভাবে পড়ে, দ্যাট মিনস শটটা যখন তুমি মারো এটা এইভাবে যায় এবং এইভাবে যে পড়ে, অর্থাৎ এই গতিটাতে একটা এক্স অক্সিস বরাবর একটা তোমার হচ্ছে গতির জন্য একটা রাশি কাজ করে, আর একটা ওয়াই অক্সিসেও কাজ করে। দ্যাটস ওয়াই এটা অ্যাকচুয়ালি এরকম হয়। ওকে, সো আমরা যদি এখন ছোট্ট করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, একমাত্রিক গতির ভিতরে পড়তে পারে ধরো হচ্ছে তোমাদের চলন গতি আমরা ধরতে পারি, সরল রৈখিক গতি ধরতে পারি আমরা, আর দ্বিমাত্রিকে আমরা কি ধরতে পারি তোমরাই বলো? সিম্পলি আমরা লিখতে পারি প্রাস, একদম সহজ। আর বলো তো ঘূর্ণন গতির ভিতরে ভাই কোনটা আমি ঢুকাইতে পারি? এই যে আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরতেছে না, তোমরা যখন লাইভটা দেখতেছো সবার মাথার উপর ফ্যান ঘুরতেছে না, এই যে ফ্যান ঘোরার যে গতিটা এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ঘূর্ণন গতি। এখন তোমাকে লেখাটা দেখতে পাচ্ছ? একটু একটু কনফার্ম করো তো, তাহলে আমার একটু আগাইতে সুবিধা হবে। কারণ এখন তো এতক্ষণ আমি বেসিক কথাবার্তা বললাম, এখন আমি আমার মেইন পড়াতে ঢুকে যাবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন তোমরা আমাকে একটা কথা বলো তো, গতিবিদ্যা চ্যাপ্টারের একদম শুরুতে কিছু বেসিক লস ছিল না, ফর্মুলা ছিল না? একদম শুরুতে, একদম ফার্স্টে কি কি বেসিক লস ছিল একটু দেখো তো। আমি পাশে কয়েকটা লিখছি। প্রথমে ছিল ভি সমান ইউ প্লাস এটি, সিম্পল একটা ল ছিল। তারপর কি ছিল বলো, এস ইকোয়াস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তারপর কি ছিল, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপরে ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এই চারটা ল আমরা সবাই জানি, একদম সিম্পল কিছু ল ছিল। আরেকটা ল ছিল, এটা অনেকে তোমরা হয়তোবা যারা নতুন তোমরা যখন ক্লাসটা করতেছো তারা হয়তোবা দেখো নাই, এস টি এইচ সমান লেখা যায় ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা কিসের সূত্র? এটা অ্যাকচুয়ালি হচ্ছে এস তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডে একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে সেই সূত্রটা হচ্ছে STH ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওকে ঠিক আছে, সমস্যা নেই, একটু দেখে নাও, তারপর এটা থেকে আমি লেখার সময় একটু বড় করে লিখবো, সমস্যা নাই। ওকে, নোট করলাম। আচ্ছা, তাহলে আই থিঙ্ক তোমরা এই 5টা বা সূত্র বা 4টা সূত্র সবাই দেখছো, তাই না? তম সেকেন্ডের সূত্র বা এই টাইপ যে সূত্রগুলো হয়,
এখন আমার যে টার্গেটটা, আমি যে কাজটা করব আজকে, আমার যে চ্যাপ্টারের শুরুর যে কথাটা সেটা হচ্ছে কি গতি ও প্রাসের সূত্রের লুকোচুরি। সো গতিবিদ্যার যে সূত্রগুলো আছে এবং প্রাসের যে সূত্রগুলো আছে সবগুলোকে আমি একসাথে করে ফেলবো, এবং এটাতে আমরা কোনো সূত্রই মুখস্থ করব না। সেটা প্রাসের সূত্র আমরা মুখস্থ করব না, আমরা গতিবিদ্যার সূত্র মুখস্থ করব না, আমরা যত ধরনের সূত্র আছে সব এখনই বানাবো এবং এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, চলো দেখি আমরা এটা করতে পারি নাকি। সো এটা যদি আমরা শুরু করতে চাই, এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমি তোমাদেরকে যেটা বলবো একটু সবাই এদিকে তাকাও। দেখো এখানে ভাই আমি লিখছি 2t-1, এখানে লিখছি আমি 2t-1, ঠিক আছে, একটু ছোট হয়ে গেছিল লেখাটা। আচ্ছা দেখো, এখন যে আমি কাজটা করব একদম শুরুতে, আমার এই ফিগার অনুযায়ী বা আমার চিন্তা ভাবনা অনুযায়ী, ধরো আমি উপরের সাইডটাকে ধরে নিলাম তোমার মাইনাস, আর নিচের সাইডটাকে আমি ধরলাম প্লাস। সম্পূর্ণ এটা তোমাদের ইচ্ছা, তুমি চাইলে উপরের দিকটাকে প্লাসও ধরতে পারো, আবার তুমি চাইলে উপরের দিকটাকে মাইনাসও ধরতে পারো। আমি ধরে নিলাম আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে মাইনাস এবং ডাউনওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে প্লাস। ওকে, এখন দেখো ভাইয়া এখানে আমি কি লিখে রাখছি, আমি এখানে লিখে রাখছি পড়ন্ত বস্তু, তারপর কি লিখছি নিক্ষিপ্ত বস্তু, তারপর কি লিখছি উঁচু থেকে নিক্ষিপ্ত বস্তু। অর্থাৎ এই তিনটা রিলেটেড যত সূত্রগুলো হয় সেগুলোকে আমরা উইদাউট মুখস্থ করা খুব সহজেই একসাথে করে ফেলবো। চলো শুরু করি সেটা কিভাবে করা যায়। প্রথমত পড়ন্ত বস্তু মানে কি তোমরা বলো তো? পড়ন্ত বস্তু বলতে একদম সিম্পলি আমরা কি বুঝি, একটা বস্তু মনে করো এই জায়গায় আছে, একটা ক্রিকেট বল, সেটা জাস্ট নিচের দিকে পড়ে গেল, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পড়ন্ত বস্তুকে ডিনোট করে, তাই না? এখন এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে নিয়ে আসবো? ভাইয়া দেখো এখানে কি করছি, ভাইয়া উপরের সাইডটাকে ধরছি মাইনাস আর নিচের সাইডটাকে ভাইয়া ধরেছি প্লাস, তাই না? তাহলে তোমরা আমাকে বলো, উপরের সাইডটা যদি মাইনাস হয়, নিচের সাইডটা যদি প্লাস হয়, তাহলে এই অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো বলো তো? বস্তুটা কোথায় পড়তেছে? নিচের দিকে পড়তেছে। বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, এটার আদিবেগ ডেফিনেটলি কোন দিকে আছে? ইউটা আছে নিচের দিকে। একদম সিম্পল, কারণ দেখো বস্তুটাকে তুমি এখান থেকে ধরে জাস্ট ফেলে দিছো, আর কিচ্ছু না। একটা বস্তুকে এখান থেকে আমি জাস্ট নিচের দিকে ফেলে দিছি। যদি আমি একটা বস্তুকে নিচের দিকে ভাবে ফেলে দিই তাহলে অবশ্যই আদিবেগ থাকবে নিচের দিকে। সিম্পল। এখন শেষ বেগটা কোন দিকে আছে এটা কি তোমরা অ্যান্সার করতে পারবা? এই বস্তুটার শেষ বেগটা কোন দিকে আছে? অনেকে বললো ভাই এটা তো সহজ, এটা তো নিচের দিকে পড়তেছে, মানে বস্তু শুরুতে ছিল এইখানে ইনিশিয়াল স্টেটে আর ফাইনাল স্টেটে আসছে এইখানে, অর্থাৎ নিচের দিকে আসছে, তাহলে ভিটাও নিচের দিকে। সিম্পল, তাই তো? এটাই তো, আর তো কিছু না, তাই না? আরেকটা কথা হচ্ছে ইউ পাইলাম, আমরা ভি পাইলাম, বলো তো জি কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণ সবসময় কাজ করে নিচের দিকে, এটা আমরা তো জানি, জি অলওয়েজ নিচে কাজ করে। যেটা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, তো জি নিচের দিকে, ইউ নিচের দিকে, আমাদের এই ফিগারে ভিউ নিচের দিকে, তাই না? তাহলে দেখো তো, একটু খেয়াল করো তো ভাই, এখানে কি লিখছি? নিচের দিক ভাইয়া ধরে নিচ্ছি প্লাস, উপরের দিক ভাইয়া ধরেছি মাইনাস। তাহলে আমাদের সূত্রটা কি হবে? জাস্ট কিচ্ছু না, চলো আমরা পড়ন্ত বস্তুর একটা সূত্র এখান থেকে লিখে ফেলি। সিম্পল সূত্রটা কি ছিল দেখো, ভি সমান ইউ প্লাস এটি, তাই না? ভি সমান কি ছিল? ইউ প্লাস এটি। তাহলে এখন কি হবে বলো? ভিটা দেখো পড়ন্ত বস্তু মানে নিচের দিকে পড়তেছে, নিচের দিকে যেহেতু পড়তেছে, নিচের দিকটাকে ভাইয়া ধরছে প্লাস, তাহলে কি লিখতে পারি আমরা? প্লাস ভি। ওকে, ইকুয়ালস টু, দেখো ইউ কোন দিকে আছে? ইউ আছে নিচের দিকে, তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস ইউ। ওকে, এবার দেখো জি, জিও আছে নিচের দিকে, তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস জিটি। সো আমাদের বেসিক যে সূত্রটা চলে আসলো, ভি সমান ইউ প্লাস জিটি। দ্যাটস ইট, সিম্পল, তাই না? তাহলে এখন তোমরা আমাকে বলো, আরেকটা যে সূত্রগুলো আছে গতির, যে আরো যে সূত্রগুলো, সবগুলো সূত্র তোমরা এভাবে নিয়ে আসতে পারবা না? জাস্ট প্লাস আর মাইনাসের কনসেপ্টটা করে জাস্ট তোমরা এই কাজটা করে ফেলবা, আর কিন্তু কিচ্ছু না। আচ্ছা পাভেল ভাই, তোমার যেহেতু কমেন্টে এই যে প্রবলেম হচ্ছে, জাস্ট একটুখানি সরাই দাও, ওটা টান দিয়ে দাও, তাহলে কমেন্টের এই সেকশনটা চলে যাবে, তখন তুমি ক্লিয়ারলি দেখতে পারবা। ওকে, তারপরে দেখো, এখন তো আমাদের যে সূত্রটা, এখন আমরা এইচের দিকে যাব। তুমি একটু খেয়াল করো, একটা বস্তুটা প্রথমে উপরের দিকে ছিল, পরে বস্তুটা পরে কোথায় গেছে? নিচের দিকে গেছে, তাই না? তাহলে বস্তুটা শেষ অবস্থানটা কোথায় আছে বলো তো? বস্তুটা যখন প্রথমে ছিল এই জায়গায়, শেষে আসছে এটা এখানে, মানে কি উপরের অবস্থান থেকে নিচের দিকে না? আগে বস্তুটা ছিল উপরে, এখন কি বস্তু উপরে আছে? না, বস্তুটা চলে গেছে কোথায়? নিচের দিকে চলে গেছে, মানে বস্তুটার শেষ অবস্থান হচ্ছে আগের অবস্থানে নিচে। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি এইচ হবে কোন দিকে? নিচের দিকে। অর্থাৎ আমরা কি শিখলাম? ভি এর ডিরেকশন আর এইচ এর ডিরেকশন আমরা কিভাবে বের করব? ভি এর ডিরেকশন হচ্ছে দেখতে হবে বস্তুটা শেষে কোথায় আছে, আগের অবস্থান থেকে নিচে নাকি উপরের দিকে। যদি আগের অবস্থান থেকে নিচের দিকে থাকে তাহলে এই ডিরেকশনটা আমরা দিব নিচের দিকে, একইভাবে এইচ এর ডিরেকশনটা আমরা দিব
নিচের দিকে, দ্যাটস ইট। সো যদি আমরা এই এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্রটা করতে চাই তখন কি হবে বলো? কিচ্ছু না, তোমরা এইচ এর আগে প্লাস এইচ বসাই দিবা, ইকুয়ালস টু লিখবা কি বলো? প্লাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন বলো তো? কারণটা হচ্ছে এই এইচ, খেয়াল করো এটা কোন দিকে আছে? পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের দিকে, সো এখানে প্লাস এইচ। তারপরে ইউ আদিবেগও কোন দিকে ছিল দেখো? নিচের দিকে, সো প্লাস ইউটি। আর জি তো নিচের দিকেই থাকে, সো সূত্র কি হবে? এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আই থিঙ্ক তোমরা এই লজিকটা সবাই ধরতে পারছো, এটা খুবই সহজ ছিল। এখন আমাদের পরন্ত বস্তুটা মোটামুটি শেষ, বাকি সূত্রগুলো তোমরা জাস্ট এভাবেই করে নিতে পারবা, কোনো ব্যাপারই না। এবার চলো আমরা নিক্ষিপ্ত বস্তুর কথা চিন্তা করি। আচ্ছা ভাইয়ারা, যখন নিক্ষিপ্ত বস্তু হবে তোমরা একটু খেয়াল করো, একটা বস্তু মনে করো এই যে দেখো এখানে একটা ক্রিকেট বল আঁকছি আমি, এটাকে আমি উপরের দিকে ছুঁড়ে মারলাম। যদি আমি বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো, আদিবেগ যে ইউ এটা কোন দিকে আছে? ডেফিনেটলি উপরের দিকে আছে আদিবেগ ইউ, সিম্পল। আদিবেগ ইউটা অবশ্যই আছে উপরের দিকে। এবার বলো তো বস্তুটা শেষে কি এই অবস্থানে আছে নাকি এই অবস্থান থেকে উপরের দিকে গেছে? কোথায় আছে? ডেফিনেটলি বস্তুটা শেষে এই অবস্থান থেকে উপরের দিকে, অর্থাৎ এর ফাইনাল যে স্টেট সেটা হবে ইনিশিয়াল স্টেট থেকে উপরের দিকে। দ্যাট মিনস কি আদিবেগটা এক্ষেত্রে উপরের দিকে হবে এবং ভিটাও হবে কোন দিকে? উপরের দিকে। দ্যাটস ইট। তা এইচ কোন দিকে হবে তোমরা বলো? ভাই একটু আগে বলছি এইচ হচ্ছে বস্তু শেষে কোথায় থাকে সেই দিকটা আমাকে দেখতে হয়। হ্যাঁ, দেখাই যাচ্ছে বস্তু আস্তে আস্তে শেষে কোথায়? আদি অবস্থানের উপরের দিকে, অর্থাৎ এইচ এক্ষেত্রে হবে ডেফিনেটলি উপরের দিকে, সিম্পল। আর জি কোন দিকে? ভাই পৃথিবী উল্টায় যাক, পৃথিবী উল্টায় যাক বা যাই হোক না কেন, জি দেখবা নিচের দিকে থাকে। অবশ্যই পৃথিবী উল্টাইলে জি নিচের দিকে থাকবে না, এটা একটা অন্য বিষয়। যাই হোক, জি সবসময় কাজ করবে নিচের দিকে, সো জিটাকে আমরা এই ক্ষেত্রে প্লাস ধরে নিব। ওকে, এখন তোমরা আমাকে একটু হেল্প করে এটা করে ফেলো, সূত্রটা সাজায় ফেলো। দেখো তো এই আগের যে সূত্রটা আমরা লিখছি না, এটা থেকে আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা লিখে ফেলবো। ওকে, খুবই সহজ হবে, কোনো ব্যাপারই না। জাস্ট একটু এদিকে তাকাও, বলো ভিটা কোন দিকে আছে? ভি আছে উপরের দিকে। উপরের দিকটাকে ভাই কি ধরছি? মাইনাস। ডেফিনেটলি সূত্রতে আমাদের এখানে হবে মাইনাস ভি। ওকে, ইকুয়ালস টু, খেয়াল করো ইউটা কোন দিকে আছে? আদিবেগও ছিল উপরের দিকে, সো ডেফিনেটলি এখানে হবে কি? মাইনাস ইউ, সিম্পল। ওকে, জি বলছি সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে, সো এখানে হবে কি? প্লাস জিটি। ভাই আমি তো ভাই নিক্ষিপ্ত বস্তু সূত্র সারা জীবন করলাম, জীবনেও তো দেখলাম না মাইনাস ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি, এটা আপনি আবার কই থেকে নিয়ে আসলেন? আরে বাবা এখন জাস্ট কিচ্ছু না, এটা তোমার মাইনাস কমন নাও, তাহলে সূত্র কি হয়? ভি সমান ইউ মাইনাস জিটি। আমাদের সেই নিক্ষিপ্ত বস্তু সূত্র চলে আসলো। একদম সিম্পলি আমরা নিক্ষিপ্ত বস্তু সূত্রটাকে ধরে ফেললাম। ইজি না? সো দেখছো সূত্র কিন্তু মুখস্থ করা লাগে না। একটু পরে বলবা ভাই প্রাসের সূত্র তো একটা মুখস্থ করা লাগে না, প্রাসের সূত্র তো এমনিতেই করা যায়। সেটা আমি করে দেবো, তোমরা জাস্ট একটুখানি হোল্ড করে থাকো আর সবাই শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে আসো, সবাই মিলে শিখি। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো, এই যদি আমরা এইচটা কাউন্ট করতে চাই, এইচটা কোন দিকে আছে দেখো তো? আগের অবস্থান থেকে বস্তু শেষে কই গেছে? উপরের দিকে গেছে, সো এইচও হবে এই ক্ষেত্রে ডেফিনেটলি মাইনাস, সো হবে মাইনাস এইচ। ইকুয়ালসটা আমরা কি লিখবো বলো? মাইনাস এইচ সমান হবে কি? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিভাবে দেখেন ভাই, এইচটা বস্তু আগে ছিল নিচে, পরে বস্তু কই গেছে? উপরে, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে? মাইনাস এইচ, সিম্পল। আদি বেগ তো দেখাই যাচ্ছে উপরের দিকে, সো এখানে হবে মাইনাস ইউটি, আর জি তো নিচে, সো এটা প্লাস। শেষ। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়? জাস্ট মাইনাস কমন নিয়ে নিবা, তাহলে হবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দ্যাটস ইট। এখন বলতে পারো ভাইয়া আমরা তো এই পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্রের তো মুখস্থ কইরাই কাজ চালাই ফেলছি, তাহলে এটা দরকারটা কি? আপনি কেন এটা শিখাইলেন? আপনার উদ্দেশ্যটা কি? ভাই আমার মেইন উদ্দেশ্যটা ছিল উঁচু থেকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রে যদি ম্যাথ আসে তোমাদের পরীক্ষায়, তোমরা যাতে এটা ভুল না করো। এইটার ম্যাথটা কিন্তু ভাই ভালো করে শিখতেই হবে, নাহলে তোমরা ভুল করবা। এবং এইচএসসিতে এই জায়গাটা থেকে ম্যাথ আসে এবং আমরা অলওয়েজ ভুল করে দিয়ে আসি, সো এটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। খেয়াল করো ভাইয়া অ্যাকচুয়ালি এটা আমি কিভাবে করি। প্রথমে চলো আমরা শিখি উঁচু থেকে নিক্ষিপ্ত বস্তু কোনটা। খেয়াল করো, তাকাও, ধরো এটা কি? এটা একটা বিল্ডিং। ওকে, এই বিল্ডিং এর উপরে এই যে তুমি দাঁড়ায় আসছো, একটা ক্রিকেট বল হাতে নিয়ে তুমি দাঁড়ায় আসছো, দ্যাটস ইট। ওকে, বিল্ডিং এর উপর তুমি দাঁড়ায় আসছো। এখন তুমি কি করলা?
এই ক্রিকেট বলটাকে উপরের দিকে ধরো 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, ঠিক আছে? তাই বলো তো বলটা কি সবসময় উপরের দিকে থাকবে? ডেফিনেটলি না, বলটা একসময় উপরের দিকে থাকবে, আবার সেটা কি হবে, নিচের দিকে অবশ্যই পড়বে। সো এই টাইপ যদি ম্যাথ আসে তখন তোমরা অনেকেই ভি সমান ইউ মাইনাস জিটি অ্যাপ্লাই করবা, অনেকে ভি সমান ইউ প্লাস জিটি অ্যাপ্লাই করবা, এবং দেখবা তোমাদের অ্যান্সার মিলতেছে না, অ্যান্সার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সো এই টাইপের ম্যাথ করার জন্য আমাদেরকে এই সূত্রে যে প্লাস মাইনাসের ইস্যুটা, এটা জাস্ট টেকনিক্যালি নিয়ে আসতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটা আমরা কিভাবে করতে পারি? সিম্পলি চিন্তা করো, কিছুই না, আমি একটা বিল্ডিং আঁকলাম, বিল্ডিংয়ের উপরে আমি দাঁড়ায় আছি, আমি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে বলো তো ইউ কোন দিকে? ইউ ডেফিনেটলি এই ক্ষেত্রে থাকবে উপরের দিকে, কারণ তুমি বলটাকে একটা উঁচু স্থান থেকে উপরের দিকে জাস্ট ছুঁড়ে মারছো, আর কিন্তু কিচ্ছু করো নাই। একটা বলকে তুমি একটা উঁচু জায়গা থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো, সো ইউটা হচ্ছে উপরের দিকে। এবার বলো তো ভি এই ক্ষেত্রে কি হবে? এটা তো অনেকে ভাববা ভাই এখানে তো ভি দেখতেছি না। আরে বাবা, বলটা কি সবসময় উপরের দিকে থাকবে? অবশ্যই না, বলটা উপরে যে এক সময় এটা আবার নিচে এসে পড়বে, তাই না? বলটা একসময় ইউটা রেখো, বলটা উপরের দিকে ছিল, পরে কিন্তু বলটা আবার এসে কোথায় যাবে? নিচে পড়বে না? সো এই ক্ষেত্রে যে শেষ অবস্থান বা ফাইনাল যে স্টেট সেটা হবে আদি স্টেটের নিচের দিকে। সো এই ক্ষেত্রে ভি হচ্ছে নিচের দিকে, এই ভুলটা করা যাবে না। ইউ কিন্তু উপরের দিকে ছিল এবং ভিটা কোন দিকে হবে? ভি ডেফিনেটলি হবে নিচের দিকে, এই কথাটা মাথায় রেখো। আরেকটা কথা খেয়াল করো, ভি যেহেতু নিচের দিকে, বস্তু যেহেতু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে নিচের দিকে আছে, তো ডেফিনেটলি এইচও কোন দিকে হবে? এইচও হবে অবশ্যই নিচের দিকে। কারণটা কি? কারণ বস্তু শেষে আছে আগের অবস্থানের নিচে, সো এইচটা হবে নিচের দিকে। দ্যাটস ইট। আই থিঙ্ক তোমরা এই জায়গাটা ধরতে পারছো। আরেকটা প্রবলেমে তোমরা পড়বা, জি তো তোমরা জানো অলওয়েজ নিচের দিকেই হয়, বাট তোমাদের যে প্রবলেমটা হবে যে ভাইয়া আপনার কথা আমি বুঝতে পারছি, সবই বুঝলাম, এখন এইচ মানে তো হাইট, তাহলে আমি হাইটটা কতটুকু কাউন্ট করব? দেখো কোশ্চেনে যখন পরীক্ষা আসবে বলে দিবে এই বিল্ডিংটা মনে করো 10 মিটার উঁচু, 10 মিটার উচ্চতা বিল্ডিংটার, ঠিক আছে? এখন তুমি কি বলটাকে এই বিল্ডিং এর এইখান থেকে এভাবে ফেলে দিছো? না, তুমি বলটাকে কি করছো? উপরের দিকে নিক্ষেপ করছো, তারপর বলটা যে মাটিতে পড়ছে, অর্থাৎ বলটা কিছুক্ষণ উপরে ছিল তারপর যে নিচে পড়ছে। তাহলে হাইটটা যদি তোমাকে আমি কাউন্ট করতে বলি, তুমি কি কাউন্ট করবা? ভাইয়া হাইটটা কাউন্ট করলে আমি এইটুকু হাইট নিব, এতটুকু আমি ধরবো এইচ, তাই কি নয়? তোমরা কি এই কাজটা করবে না? এই পুরাটা উচ্চতা তোমরা এইচ ধরবে না? বলো, ডেফিনেটলি তো এটাই হওয়া উচিত, তাই না? সো এই ভুলটা আমরা সবাই করে আসবো, এই ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। কি করতে হবে? এইচ ধরতে হবে বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী মিনিমাম ডিস্টেন্স, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা যে ডিস্টেন্স, এইটুককে আমরা ধরবো এইচ। ওকে, আমি আরেকটু সুন্দর করে এঁকে দিই, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। সেটা হচ্ছে, মনে করো একটা বিল্ডিং দেওয়া আছে, ওকে, বিল্ডিং এর উপর তুমি দাঁড়ায় আসছো, তোমার হাতে মনে করো এখানে বলটা আছে, বলটা যদি তুমি নিক্ষেপ করো, বলটা যদি এভাবে এসে পড়ে কিংবা এভাবে এসেও পড়ে, তুমি কিন্তু হাইট এইটাও নিতে পারবা না, তুমি হাইট এইটুকু নিতে পারবা না। তোমাকে হাইটটা নিতে হবে বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এটা হবে অ্যাকচুয়ালি এইচ। এই ভুলটা করা যাবে না। আমার সেকেন্ড লেকচারে আমি তোমাদেরকে প্রায় গতিবিদ্যার 7 থেকে 8টা বা 6টা, ধরো 6-7টা অনেক এরকম টাইপের জোস ম্যাথ করে দেবো। এখানে তোমরা একটু খেয়াল করবা যে এরকম ভুল আমরা সবসময় করি, এইচটা আমরা উল্টাপাল্টা করে ফেললে আমরা পরে মিলাইতে পারি না। সো আমার এইচটা তোমাদেরকে এখানে এটা বলা, ওকে? সো এইচটা আমাদের মাথায় রাখতে হবে কি? আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। আচ্ছা একটু দেখো তো লাইভটা কি ঝাপসা হয়ে গেছে নাকি ঠিক আছে? এখন আমার মনে হচ্ছে একটু ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক আছে মোটামুটি, আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, আচ্ছা আই থিঙ্ক আমরা তোমরা এইচ এর ব্যাপারটা বুঝতে পারছো যে এইচ অ্যাকচুয়ালি হচ্ছে কি আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। ওকে, সো এই বেসিক ধারণাটা নিয়ে যদি আমরা এখন এই উঁচু থেকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রটাকে ডিনোট করতে চাই, তাহলে কিভাবে হবে? তোমরা একটু ভাইয়াকে হেল্প করো, বলো কিরকম হতে পারে। সিম্পলি চিন্তা করতে ভাই, একটু দেখি তো সবাই। যখন আমরা এই ফিগারটা নিয়ে চিন্তা করতেছি, অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা একটা উচ্চতা থেকে ফেলে দিচ্ছি, তখন আদিবেগ কোন দিকে কাজ করতেছে বলো? আচ্ছা একটা মিনিট, ঝাপসা হলে তো প্রবলেম, দাঁড়াও একটু দাঁড়াও। এখন কি ক্লিয়ার আছে? একটু দেখো তো, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু দেখে নাও তো। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস।
একটু দেখো, বস্তুটাকে আমরা মারতেছি উপরের দিকে, অর্থাৎ ইউ কোন দিকে আছে? ইউ ডেফিনেটলি আছে উপরের দিকে, তাই না? কিন্তু বস্তুটা শেষে কি এইখানে আছে, উপরে আছে? না, বস্তুটা শেষে আছে কোথায়? আগের অবস্থান থেকে নিচের দিকে। বস্তুটা আগের অবস্থান থেকে এখন কোথায় আছে? নিচের দিকে। সো এই ক্ষেত্রে ভি হবে নিচের দিকে। আবার খেয়াল করো, বস্তু আছে কোথায়? নিচের দিকে আছে, তাই না? তাহলে এইচও কোন দিকে হবে বলো? নিচের দিকে। আর জিও কোন দিকে হবে? নিচের দিকে। সো এই ক্ষেত্রে যখন আমরা সূত্রগুলো কম্বাইন্ড করব তখন আমাদের যেটা হবে, দেখো ভি নিচের দিকে মানে প্লাস ভি, দেখা যাচ্ছে? ভি নিচের দিকে মানে কি? প্লাস ভি। আচ্ছা ভাই, একটু ম্যানেজ করো, একটু কষ্ট করে। আমি ট্রাই করতেছি জিনিসটা ক্লিয়ার রাখার। হ্যাঁ, তো নিচের দিকে যেহেতু ভি, সেহেতু প্লাস ভি হবে। ইকুয়ালসটা আমরা কি লিখবো? দেখো ইউ কোন দিকে? ইউ হচ্ছে উপরের দিকে। সো কি হবে? মাইনাস ইউ ডেফিনেটলি, তাই না? আর জি অলওয়েজ কাজ করে কোন দিকে? নিচের দিকে। সো হবে কি? প্লাস জিটি, সিম্পল। সো আমাদের সূত্রটা কি আসবে বলো? ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি। খেয়াল করছো? এই ধরনের যখন ম্যাথ আসবে, যখন আমরা উপর থেকে নিক্ষেপ করব, তখন আমাদের সূত্র কিন্তু কাউন্ট করতে হবে ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি, এই টাইপ করে। না হলে আমরা কিন্তু গোলায় ফেলবো, আমাদের ম্যাথ আমরা মিলাইতে পারবো না। তাহলে বলো তো, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই যে সূত্রগুলো, এটা আমরা কিভাবে কম্বাইন্ড করব? সিম্পলি কি হবে? ভি যেহেতু নিচের দিকে আছে, তাহলে কি প্লাস ভি, তাহলে এইচও নিচের দিকে, তাহলে কি লিখবো আমরা বলো? প্লাস এইচ, স্বাভাবিক, তাই না? ইউ কোন দিকে? দেখো ইউ আছে উপরের দিকে, সো আমরা লিখবো কি? মাইনাস ইউটি, একদম সিম্পল। প্লাস কি হবে? হাফ জিটি স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা চলে আসবে কি? এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আই থিঙ্ক তোমরা লজিকটা ধরতে পারছো। ওকে, সো এইভাবে আমরা যে গতির যে সূত্রগুলো আছে, অ্যাকচুয়ালি একটাও মুখস্থ করা লাগে না, খালি প্লাস মাইনাসের কনসেপ্টটা মনে রাখতে পারলে আমরা প্রত্যেকটা সূত্র নিয়ে আসতে পারি। ওকে, আই থিঙ্ক তোমরা মোটামুটি গতির সূত্রগুলোকে মিলাইতে পারছো। এবার আমাদের আজকের যে টপিকের সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিক, সবচেয়ে মজার যে জায়গা, সেই জায়গায় চলে যাব। সো তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে অ্যাড দিয়ে দাও, সবাইকে শেয়ার করতে বলো, তাহলে আই থিঙ্ক তোমরা এটা আরো বুঝতে অনেক সুবিধা হবে। এটা একটু কঠিন জায়গা, আমরা অনেকে এটা মনে রাখতে পারি না। খেয়াল করো তো, এখানে একটা ফিগার আমি আঁকছি, এটা কি আঁকছি? এটা একটা প্রাস আঁকছি না? সিম্পলি ভাইয়া এখানে একটা কি আঁকছি? প্রাস, আর কিচ্ছু না। তাই তো, একটা প্রাস। প্রাস কি? আমি একটা মনে করে বল হাতে নিছি, বলটাকে এভাবে ছুঁড়ে মারবো, যে কাজটা আমরা নর্মালি সবাই, যারা আমরা ক্রিকেট খেলি বা ব্যাডমিন্টন খেলি, যাই করি না কোনো, খেলার সময় করি, আমরা বল ফিল্ডার থেকে বল নিয়ে দিয়ে বলটা ছুঁড়ে মারি, তাই না? অথবা মনে করি কি, আমরা খেলা দেখতেছি, ধরো ম্যাক্সওয়েল 6 মারছে একটা, তো কি হবে? বলটা এইভাবে উড়ে যে এভাবে পড়ে না? এই যে গতিটা, অর্থাৎ মানে তির্যকভাবে যে গতিটা কাজ করে, সেই গতিটাকে বলা হয় প্রাসের গতি। ওকে, প্রাসের যে ক্ষেত্র, এই কনসেপ্টটার ক্ষেত্রে একটু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়গুলো বইয়ে ঠিক মতো দেওয়া নাই। সো এটা একটু ভালো করে খেয়াল করো। খেয়াল করে দেখো, যখন একটা বস্তুকে আমরা এভাবে নিক্ষেপ করি, আদিবেগ একটা ইউ কিন্তু এভাবে কাজ করে, আর বস্তুটা কি হয়? এইভাবে যে এইভাবে পড়ে, অর্থাৎ একটা প্রাস বা তির্যকভাবে যে পড়ে, তাই না? এখন যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, তোমাদের বইয়ে অনেক জায়গায় লেখা আছে যে ভাই এক্স অক্ষ বরাবর কাজ করে সমবেগ, ওয়াই অক্ষ বরাবর কাজ করে সমত্বরণ। এই কথাটা কিন্তু বইয়ে অনেক জায়গায় লেখা আছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, ভাই সবই বুঝলাম, আবার আরেকটা কথা বলা আছে, তোমরা খেয়াল করে দেখবা, এই সাইডে অলওয়েজ নিচের দিকে কাজ করে মাইনাস জি, আর এই দিকে কোনো ত্বরণ থাকে না। তোমরা কি বলতে পারবা আমাকে, এইখানে ত্বরণ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে থাকে না কেন? ত্বরণ না থাকার কারণটা কি? আরে ভাই, সমত্বরণ তো উপরের দিকে গেলে থাকতেছে, তাহলে এদিকে আসলে কেন সমত্বরণ হচ্ছে না? এটা তো এক্স অক্ষে থাকলে তো সমত্বরণ হওয়ার কথা ছিল, তাই না? এটাতে অ্যাকচুয়ালি যে কাহিনী, সেটা হইতেছে, দেখো এইটার ক্ষেত্রে, বস্তুটার ক্ষেত্রে যখন আমরা এক্স অক্ষ বরাবর উপাংশটা চিন্তা করি, তখন বস্তুটা কিন্তু যায় কোন দিকে? ডান দিকে। বস্তুর যে সরণ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ধরো ডান দিকে, বাট জি কিন্তু কাজ করে কোন দিকে? ডিরেক্ট নিচের দিকে। তাহলে খেয়াল করো, মধ্যবর্তী কোণটা কত হয়ে যায়? 90 ডিগ্রি। তাহলে যদি আমরা জি এর উপাংশটাকে এক্স এর দিকে নিই, তাহলে কি হবে? জি কজ 90 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পারছো? সো ওভারঅল এই টার্মটা কি হয়ে যায়? জিরো, কারণ আমরা সবাই জানি কি, কজ 90 মান যদি আমরা ক্যালকুলেটরে বসাই, বা তোমরা অনেকেই জানো, মানটা চলে আসে জিরো। সো অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ কাজ করে না জি এর, দ্যাটস ওয়াই এইটিকে এক্স অক্ষ বরাবর কাজ করে সমবেগ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় কাজ করে, তুমি যেদিকেই যাও না কেন, সবসময় মাইনাস জি
কাজ করে। আচ্ছা ভাই, কোশ্চেনটা হচ্ছে আমার যে এক্স অক্ষ বরাবর সবসময় কেন সমবেগ থাকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কেন আমরা সমত্বরণ কাউন্ট করি। সো মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এক্ষেত্রে জিটা কাজ করে নিচের দিকে আর এক্সটা হচ্ছে আমাদের যাচ্ছে বস্তুর ডান দিকে, যেহেতু সরণ আমরা এক্স অ্যাক্সিস ডান দিকে ধরতেছি। সো অ্যাকচুয়ালি এখানে জিনিসটা জি কজ 90 জন্য 0 হয়ে যায়। আরেকটা কথা আছে, যখন তুমি ডান দিকে যাও তখন কিন্তু খেয়াল করো বাতাসের বাধাটাও কিন্তু আমরা ধরে নিই যে উপেক্ষা করতেছি। এখন যদি ডান দিকে যাওয়ার সময় বাতাসের বাধাও না থাকে, তোমার গতিবেগ কেউ কি কমাইতে পারবে? কমানোর কোনো একটা বিষয়ও থাকে না। আচ্ছা তোমরা আরেকবার যেহেতু বলতেছো, এটা আমি আরেকবার রিপিট করি, একটু খেয়াল করো। তুমি যখন এক্স অ্যাক্সিস বরাবর যাও, এক্স অ্যাক্সিস বরাবর যাও, সিম্পলি চিন্তা করো তুমি সোজা এক্স অ্যাক্সিস বরাবর হেঁটে যাচ্ছ, ঠিক আছে? আর জি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই জি এর উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর কত হবে বলো তো? সিম্পলি বলো, জি কস 90। এই টার্মটা ওভারঅল কত হয়ে গেল? 0 হয়ে গেল না? অর্থাৎ জি এর কোন উপাংশ কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে? কিন্তু করতেছে না। সো এই ক্ষেত্রে কিন্তু এদিকে ত্বরণের কোনো বিষয় আসবেই না, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি সমত্বরণ হয় না। ওকে, আই থিঙ্ক তোমার লজিকটা মোটামুটি ধরতে পারছো, আমি একটু আগাই। ওকে, আচ্ছা এখন প্রাসের ক্ষেত্রে জাস্ট সিম্পলি ভাই চিন্তা করো, কিচ্ছু না, আমরা নর্মালি যদি একটা ছোট্ট করে প্রাস আঁকি এখানে, একটু দেখে নাও। সরি 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 সরি, একটু আমার এটা বাড়ি লেগে গেছিল। দেখো, ধরো এটা একটা প্রাস আঁকলাম আমরা, প্রাসটা মনে করে এভাবে যাচ্ছে, তাহলে এদিকে হইলো ইউ। ওকে, একটু ভালো করে দেখবা ভাই, একটু খেয়াল করতেই হবে, নাহলে আমরা এটা বুঝতে পারবো না। এদিকে ইউ যাচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো তো এই কোণটা যদি আলফা হয়, তাহলে যে যদি আমরা এই দিকে অর্থাৎ আমরা যদি ওয়াই অক্ষ বরাবর যদি তোমার উপাংশটা নিই, তাহলে কি হবে? সিম্পলি হবে ইউ সাইন আলফা। আর এক্স অ্যাক্সিস বরাবর নিলে কি হবে বলো? ইউ কজ আলফা। সিম্পল। যে উপাংশ যদি বিভাজন করি, সিম্পলি ভাই এখানে উপাংশের ব্যাপারটা নিয়ে আসতেছি, এক্স অক্ষ বরাবর হবে ইউ কজ আলফা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে কি? ইউ সাইন আলফা। জাস্ট তোমরা জাস্ট এই একটা কথা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখা লাগবে না, কিচ্ছু না, জাস্ট মনে রাখো এক্স অ্যাক্সিস বরাবর হয় ইউ কজ আলফা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হয় ইউ সাইন আলফা, দ্যাটস ইট। জাস্ট উপরে নিচে গেলে হবে সাইন আলফা, আর যদি ডানে বামে যাই তাহলে হবে কজ আলফা। জাস্ট এইটুক কথা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। বাকি সব সূত্র আমরা এখনই তোমাদের সামনে আমরা সবাই মিলে করব, দ্যাটস ইট। তো কিভাবে হবে জাস্ট একটু খেয়াল করো এই কনসেপ্টটুক নিয়ে। ধরো একটা প্রাস, একটু ভালো করে খেয়াল করো, এটা কেমন প্রাস? কেউ কি বলতে পারবে এটা কেমন প্রাস? এটা কি পরন্ত প্রাস নাকি এটা নিক্ষিপ্ত প্রাস? মানে এটা কোন দিকে যাচ্ছে? সিম্পলি বলো তো ভাইয়া, এই প্রাসটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে নিক্ষিপ্ত প্রাস না? যদি এটা উপরের দিকে নিক্ষিপ্ত প্রাস হয়, তাহলে এই প্রাসটাকে কি আমরা নিক্ষিপ্ত প্রাসের ক্যাটাগরিতে ফেলতে পারি না? জাস্ট কিচ্ছু না, নিক্ষিপ্ত প্রাসের ক্যাটাগরিতে ফেলে দিই, দ্যাটস ইট। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, কি শিখাইছি? যদি একটা বস্তু উপরে যায় বা নিচে যায় তাহলে কি হবে? ইউ সাইন আলফা। আর যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে হবে ইউ কজ আলফা। কারণটা কি? একটা যদি বেগ যদি ইউ হয়, তার যদি আমরা উপাংশ নিই তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হয় ইউ কজ আলফা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে ইউ সাইন আলফা। সিম্পল, একদম নর্মাল কনসেপ্ট, ঠিক আছে? নিক্ষিপ্ত প্রাসটা যেটা উপরের দিকে অবশ্যই নিক্ষিপ্ত করা হয়েছে, এটা তো উপরের দিকেই গেছে। সো আমরা জাস্ট কিচ্ছু না ভাই, ইউ এর জায়গায় তুমি জাস্ট বসায় দিবা ইউ সাইন আলফা। তোমার প্রত্যেকটা প্রাসের সূত্রের ম্যাথ শেষ, আর কিচ্ছু না। ইউ এর জায়গায় জাস্ট বসাইতে হবে ইউ সাইন আলফা, দ্যাটস ইট। কিভাবে? চলো আমরা নিজেরাই করে দেখি। যখন আমরা নিক্ষিপ্ত প্রাস নিয়ে চিন্তা করব, আমাদের সূত্র কি ছিল? ভি সমান ইউ মাইনাস জিটি। তাহলে ইউ এর জায়গায় কি বসাবা? তোমরাই বলো। ইউ এর জায়গায় ভাই বলছি কি নিক্ষিপ্ত মানে উপর নিচে যে একটা ব্যাপার স্যাপার আছে, সো ইউ এর জায়গায় হবে কি? ইউ সাইন আলফা, দ্যাটস ইট, সূত্র শেষ। মাইনাস জিটি, দেখো প্রাসের একটা সূত্র আমাদের হয়ে গেল, ভি সমান ইউ সাইন আলফা মাইনাস জিটি, শেষ। নেক্সট সূত্র কি হবে তোমরাই বলো। এইচ সমান আমরা কি লিখবো? ইউ এর জায়গায় জাস্ট আমরা বসাবো ইউ সাইন আলফা, বাদে সব কিছু সেম। তাহলে কি হবে? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, শেষ, সিম্পল। ইউ সাইন আলফা হোল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখছো? এখন তোমরা সবাই যদি এটা থাকো একসাথে করি, তাহলে দেখছো এই সূত্রগুলো একটাও মুখস্থ করা লাগে না। তোমরা আমাকে এখন বলো তো, যদি প্রাসটা পরন্ত প্রাস হইতো, অর্থাৎ ভাইয়া আমি প্রাসটাকে এইভাবে নিক্ষেপ না করে এইভাবে নিক্ষেপ করলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে নিচের দিকে, মানে তুমি বিল্ডিং এর উপর দাঁড়ায় একটা বলকে এভাবে নিচের দিকে ছুঁড়ে মারতেছো, এই প্রাসটাকে কি বলবে? পরন্ত প্রাস, তাই না? এটা সূত্র তাহলে কি হবে? কিচ্ছু না, খালি তোমরা ইউ এর জায়গায় বসাই দিবা ইউ সাইন আলফা, আর কিচ্ছু না। তাহলে কিভাবে হবে বলো? পরন্ত বস্তুর সূত্রতে আমরা চলে যাব। এই যে সূত্র ভি সমান প্লাস ইউ প্লাস জিটি, তাহলে কি বসাবো আমরা? ভি ইকুয়ালস টু ইউ এর জায়গায় বসাই দিবা ইউ সাইন আলফা, তাহলে কি হয়ে যাবে? প্লাস জিটি। এই যে সূত্র হয়ে গেল, শেষ।
তারপর বলো আরেকটা কি হবে, যদি আমরা জাস্ট এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা কাউন্ট করি, তাহলে ইউ এর জায়গায় কি বসাবা? কিচ্ছু না, জাস্ট ইউ সাইন আলফা বসাই দিবা। তাহলে সূত্র কি হবে? এইচ সমান ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ব্যাস সূত্র শেষ। আচ্ছা ভাইয়া দেখো যে ইকরামুল ভাইয়া জাস্ট কিছুই না, যখন আমি এখানে উপর নিচ দেখে ভাইয়া এখানে সাইন আলফার ব্যাপারটা নিয়ে আসতেছি, যদি এক্স অ্যাক্সিস বরাবর হইতো ডানে বামে হইতো তখন তুমি কজ আলফা নিয়ে আসতা। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া? আমি যখন সমবেগের কথাটা বলবো তখন আমি কজ আলফার বিষয়টা দেখাই দেবো। ওকে, আপাতত জাস্ট মাথায় রাখো উপর নিচে হইলে জাস্ট ইউ এর জায়গায় তুমি ইউ সাইন আলফা বসাই দেবা। তাহলে বলো তো এবার যদি তুমি এই কাজটা করো, মনে করো এই যে একটা তুমি বিল্ডিং এর উপর দাঁড়ায় আসছো, বিল্ডিং এর উপর দাঁড়ায় তুমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করলা, একটু তাকায় দেখো তো। তাহলে ভাইয়া এখন যে নিক্ষেপটা আমি যেটা করেছি এটা অ্যাকচুয়ালি কি বলতো, উঁচু থেকে নিক্ষিপ্ত প্রাস, একটা একটা নির্দিষ্ট হাইট থেকে একটা প্রাসকে আমি নিক্ষেপ করছি। তো এইটার ক্ষেত্রে সূত্রগুলো কি হবে? এটা যখন তোমরা নর্মাল যদি সূত্র মুখস্থ করতে চাও তোমরা জীবনেও এটা করতে পারবা না। সো আমরা কি করবো? কিচ্ছু না ভাই, আমরা গতির সূত্র থেকে জাস্ট ইউ এর জায়গায় ইউ সাইন আলফা বসাই দেবো, আর কিচ্ছু না। তাহলে আমাদের কাজটা শেষ। খালি ইউ এর জায়গায় তোমরা বসাবা ইউ সাইন আলফা। কিভাবে? তাকায় দেখো, এই যে সূত্র ছিল যখন উচ্চ থেকে নিক্ষিপ্ত বস্তু হয় তখন সূত্র ছিল কি? ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি। তাহলে কি হবে বলো আমাদের সূত্র? আমাদের সূত্র হবে ভি সমান মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। কিভাবে বলো তো? ইউ এর জায়গায় ভাইয়া খালি কি বসাই দিছি? ইউ সাইন আলফা, দ্যাটস ইট। তাহলে বলো তো এইচ এর সূত্র কি হবে? এইচ এর সূত্র হবে এইচ সমান মাইনাস ইউ সাইন আলফা হোল টি প্লাস হাফ জিটি স্কোয়ার, দ্যাটস ইট। কিছুই না, দেখ কি করলাম, আমি জাস্ট ইউ এর জায়গায় বসাই দিছি কি? ইউ সাইন আলফা। আই থিঙ্ক তোমরা এই টাইপের ম্যাথ আসলে এখন থেকে যে কোনো টাইপের তোমরা ইকুয়েশন পাশের হোক বা যাই হোক তুমি সলভ করতে পারবা। খালি উপর নিচ যদি হয় কনসেপ্টে তাহলে ইউ এর জায়গায় তোমরা বসাবা ইউ সাইন আলফা, দ্যাটস ইট। ওকে, এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো প্রাসের অনেকগুলো ইকুয়েশন সলভ করলেন, বাট ওই যে আপনার একটা প্রাসে যে সর্বোচ্চ উচ্চতার কথা আসে, তারপর আনুভূমিক পাল্লার কথা আসে, ওগুলো কি মুখস্থ করা লাগবে? না ভাই, ওগুলো একটাও মুখস্থ করা লাগবে না, ওগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে একটু দেখাই দিই, তোমরা একটু তাকাও। জাস্ট মনে করো এই দেখো একটা প্রাস এইভাবে আমি নিক্ষেপ করছি। ওকে, বলো তো এই প্রাসের ক্ষেত্রে একটা বস্তু এভাবে, প্রথমে বস্তুটা মনে করো একটা আদিবেগ ছিল, ইউ ধরো ছিল 25 মিটার পার সেকেন্ড। তো এই আদিবেগটা আস্তে 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 কমতে 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 একটা জায়গায় যে আদিবেগটা কি হয়ে যাবে বলো তো? একটা জায়গায় যে একটা কমতে থাকবে, তাই না? তাহলে ইউ যে আদিবেগটা সেটা কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে সেই বেগটা যে উলম্ব যে উপাংশ সেটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়। কিভাবে? তোমাদেরকে একটা কথা আমি একটু আগে বলছিলাম যে এই বরাবর কাজ করে সমবেগ বা কনস্ট্যান্ট ভেলোসিটি, আর এই দিকে কাজ করে কি? বেগটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, এখানে হয় সমতরণ, মানে বেগটা পরিবর্তন হইতে থাকে। ঠিক আছে, সো এই কনসেপ্ট যদি আমরা খাটাই তাহলে তোমরা চিন্তা করো যে এই বেগটা যাইতে যাইতে উঠতে উঠতে জাস্ট এই যে বস্তুটা এখান থেকে যেতে 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 যখন উপরে যাবে, একদম হাইয়েস্ট যে পজিশনটাতে যখন যাবে, এখানে যাওয়ার পরে এই যে উলম্ব যে বেগটা আছে এটা অ্যাকচুয়ালি হয়ে যায় জিরো। কেন বলো তো? কারণ দেখো এটা মনে করো প্রথমে তুমি 25-এ মারছিলা, যখন এটা এখানে গেছে তখন কি 25 থাকবে না? ধরো 20 হয়ে গেছে, ধরো এখানে যে হয়ে গেছে 15, এখানে যে হয়ে গেছে ধরো 10। তাহলে একদম যখন উপরে যায় তখন যে উলম্ব যে উপাংশ অর্থাৎ উলম্ব যে বেগ অর্থাৎ ভি ওয়াই এটা অ্যাকচুয়ালি হয়ে যায় জিরো। অর্থাৎ খালি যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন পুরা বেগটা হয়ে যায় তোমার আনুভূমিক বেগ, অর্থাৎ এই পজিশনে খালি ভি এক্স থাকে, কোনো ভি ওয়াই থাকে না। এরপরে আবার যখন বস্তুটা পড়তে থাকে ধরো এখানে এসে বেগ হয় 5 উলম্ব উপাংশের, এখানে এসে 10, এখানে এসে 15, এখানে এসে 20, অর্থাৎ উলম্ব উপাংশের বেগটা একবার কমতে থাকে আবার বাড়তে থাকে। বাট খেয়াল করো এখানে কিন্তু এটা এক্স অ্যাক্সিস বরাবর বাড়তেছিল, অর্থাৎ যেটা কিন্তু সমতরণ হচ্ছিল, বাট এইখানে এসে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হয়? এটা কিন্তু নিচের দিকে নামে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মন্দনের একটা কাহিনী বা নিচের দিকে জিনিসটা চলে আসে। ঠিক আছে, বাট খেয়াল করো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণের কোনো প্রভাব নাই, সো এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর সবসময় কাজ করে সমবেগ। আচ্ছা আকিব ভাইয়া তুমি একটা কোশ্চেন করছিলে অনেক আগে, আমি এটা মাত্র খেয়াল করলাম কমেন্টগুলো চেক করতে, যে ভাইয়া আপনার প্রাস কেন 2D, কেন এটা 1D না, দ্বিমাত্রিক কেন? তা তুমি খেয়াল করে দেখো প্রাসের ক্ষেত্রে আমার কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর একটা বেগ কিন্তু কাজ করতেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবরও আমার কিন্তু একটা বেগ কাজ করতেছে। দুইটার কিন্তু আমার জাস্ট কি হচ্ছে বলো? দুইটার কম্বাইন্ডে আমার কিন্তু এই প্রাসটা এইভাবে যাচ্ছে।
এইভাবে আমরা তির্যকভাবে একটা বেগ পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে এক্স অক্ষেরও একটা বেগের ভূমিকা আছে, আবার ওয়াই অক্ষেরও বেগের একটা ভূমিকা আছে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি প্রাসটা হচ্ছে তোমার 2D বা দ্বিমাত্রিক। বুঝতে পারছো? ওকে, এখন তোমরা আমাকে সিম্পলি একটা কথা বলো তো, যখন আমরা সর্বোচ্চ উচ্চতার ম্যাথগুলো করতে চাই, হ্যাঁ, তখন আমরা কি লিখি বলো তো? এইচ সমান আমরা লিখি ইউ স্কোয়ার বাই 2g। সিম্পলি সবাই তো এটা আমরা জানোই, এইচ সমান কি হয় সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে? ইউ স্কোয়ার বাই 2g, তাই না? আর যদি আমরা বিচরণ কাল বা উড্ডয়ন কাল বের করি তখন কি হয়? বড় টি সমান 2u বাই g। আর সর্বোচ্চ উচ্চতায় যেতে বা সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে পড়তে যে টাইম লাগে সেটা আমরা সবসময় লিখি ইউ বাই জি। সিম্পল, এই সূত্র তোমরা জানোই। এখন ভাইয়া প্লাস আপুরা তোমরা আমাকে একটা কথা বলো, এই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বা বিচরণকাল যাই বলো না কেন, বস্তুটা কি হয়? উপরের দিকে যায় আবার নিচে পড়ে, উপরের দিকে যায় নিচে পড়ে। কি উপর নিচের একটা কনসেপ্ট আছে না? অর্থাৎ তোমাদের আমি একটু আগে কি শিখাইছি, প্রাসের ক্ষেত্রে যদি উপর নিচের যদি কনসেপ্ট থাকে তাহলে ইউ এর জায়গায় কি বসাবা? ইউ এর জায়গায় বসাবা ইউ সাইন আলফা। তাহলে সূত্র কি হবে? প্রাসের সূত্র, প্রাসের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে হবে এইচ ইকুয়ালস টু ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার বাই 2g। জাস্ট ইউ এর জায়গায় বসাই দিবা ইউ সাইন আলফা, সিম্পল। তাহলে বলো উড্ডয়ন কালের ক্ষেত্রে কি করবা? কিচ্ছু না, 2 ইউ এর জায়গায় বসাবা কি ইউ সাইন আলফা বাই জি, শেষ। আর যদি সর্বোচ্চতায় যেতে কত সময় লাগবে তখন কি হবে? জাস্ট এই ইউ এর জায়গায় বসাবা কি ইউ সাইন আলফা বাই জি। এভাবেই তোমরা প্রাসের যে সূত্রগুলো আছে প্রত্যেকটাকে একসাথে কম্বাইন্ড করে ফেলতে পারবে। পারা যাবে না? আই থিঙ্ক তোমরা এটা সবাই পারবা, এটা নিয়ে আমার কোনো চিন্তাই করার দরকার নেই। আরেকটা বিষয়, তোমাদের পরীক্ষায় যদি বলে যে তোমার হচ্ছে এইচ, তো এটাকে সর্বোচ্চতা তো বুঝলাম, তাহলে সর্বোচ্চতার একদম হাইয়েস্ট যে ম্যাক্সিমাম যে পয়েন্ট সেটা কিভাবে বের করবা, তখন কোনটা কত হবে? তাহলে ভাই বলতো সাইন আলফা আছে না এখানে, সাইন আলফার হাইয়েস্ট মান কত? সাইন আলফার হাইয়েস্ট মান হয় আমরা জানি, তুমি যাই বসো না কেন মানটা আসে 1 সাইন 90, তাই না? তাহলে বলো আমরা জাস্ট কি করব? আলফার জায়গায় আমরা জাস্ট আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি বসাই দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? আমরা পাবো এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমরা এইচ ম্যাক্স পেয়ে যাব। তোমরা বলতে পারো ভাই আপনার কথা আমি সবই বুঝলাম, এইচটাও বুঝতে পারছি। এইচ হচ্ছে আপনার এই যে যখন একটা প্রাসকে আপনি এভাবে নিক্ষেপ করেন, একটা মিনিট, সরি, যখন তোমরা একটা প্রাসকে মনে করো এইভাবে নিক্ষেপ করো, এইটুককে বলা হয় এইচ। কারণটা কি? আমরা জানি কি এটা সর্বোচ্চ উচ্চতা ডিনোট করতেছে। আর টি কোনটা হয় বলো তো? প্রাসটা এইখান থেকে মনে করো বস্তুটা এইখানে যে আবার এইখানে পড়লো, এই যে টোটাল যে টাইম এটাকে বলা হয় টি, বড় টি। কারণ এটা কি উড্ডয়নকাল বা বিচরণকাল। সিম্পল, তাই না? তাহলে ভাইয়া আরেকটা টার্ম তো বইয়েছিল, সেটা ছিল কি এই যে এইখানে না আর লিখা রাখছিল, এই আরটা কেমনে বের করবো? এটা কি মুখস্থ করা লাগবে? না, এটাও আমাদের মুখস্থ করা লাগবে না। কিভাবে? সবাই একটু খেয়াল করো, এই আরটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। কিভাবে? একটা বস্তুকে যখন তুমি এখান থেকে নিক্ষেপ করো, বস্তুটা দেখো উপরের দিকেও যাইতেছে, এক্স অক্ষ বরাবর এটার একটা সরণ হচ্ছে, এক্স অক্ষ বরাবর যে সরণটা হয় সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা বা আর। এটা কিভাবে বের করে ভাই? সিম্পলি বলতো, এক্স অক্ষ বরাবর আমরা কি জানি? সমবেগ, তাই না? আর এটা কি? এটা একটা সরণ না আর? তাহলে যদি সমবেগ হয়, সরণ যদি আর হয়, তাহলে সূত্র কি লেখা যায়? এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এটা আমরা সবাই জানি, এস সমান কি লেখা যায়? ভিটি। সিম্পল, সমবেগের সূত্র থেকে আমরা কিন্তু সরণ বের করতে পারি। তাহলে ভাই বলতো এস সমান যদি ভিটি লেখা যায়, তাই না? এখন এইটার ক্ষেত্রে ভাইয়া কি শিখাইছি একটু আগে? ভি কোন বেগ? সমবেগ। যে ভাইয়া বলছিলা ভাই কজ আলফার বিষয় তো আপনি এখনো দেখাইলেন না, কজ আলফাটা একটু দেখান। কজটা এখন দেখাই ফেলি। বলো এস এর জায়গায় কি লিখবা? এস এর জায়গায় লিখবা আর। ভি এর জায়গায় কি লিখবা? সমবেগ। ভাই কি শিখাইছিলাম? যখন বামে ডানে হয় প্রাসের ক্ষেত্রে তখন কি ইউ কজ আলফা, উপর নিচে হইলে ইউ সাইন আলফা, আর বামে ডানে হইলে ইউ কজ আলফা। তাহলে এখানে কি বসায় দিবা? ভি এর জায়গায় জাস্ট বসায় দাও ইউ কজ আলফা, শেষ। ঠিক আছে? আর এই টিটা কি ভাই? খেয়াল করেন তো, একটা বস্তুকে যদি আমি এখান থেকে নিক্ষেপ করে এইখানে নিয়ে আসি, এরকম করে যদি এখানে নিয়ে আসি, পুরাটা টাইমটা, এই পুরাটা কি উড্ডয়নকাল না? টি না? পতনকাল না? পুরা বস্তুটা তো এখান থেকে এখানে গেছে, পুরোটা কি উড্ডয়নকাল? টি, তাই না? তো কি হবে? এই টিটা অ্যাকচুয়ালি হবে বড় হাতের টি, মানে উড্ডয়ন কাল। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো, ইউ কজ আলফা আর টি বড় টি সমান একটু আগে আমরা বের করছি কি একটা সূত্র থেকে 2u sin আলফা বাই 2u sin আলফা বাই জি। তাহলে কি হবে ভাইয়া? 2u sin আলফা বাই জি।
তাই তো? তাহলে এখন আমাদের সূত্র শেষ প্রাসের। আর সমান কি লেখা যায়? আমরা লিখতে পারি 2u। এখন দেখো ইউ ইউ দুইটা, তাহলে ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। তাহলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা বাই জি। তাহলে সূত্র লেখা যায় কি? আর সমান ইউ স্কোয়ার সাইন টোয়াইস আলফা বাই জি। এই সূত্রটা কিভাবে আসলো? এটা ভাইয়া ত্রিকোণমিতির সূত্র। আমরা জানি 2 সাইন আলফা কজ আলফা সমান সাইন টোয়াইস আলফা লেখা যায়। সো এভাবে আমরা পাল্লার যে সূত্র সেটাও প্রাস থেকে বের করতে পারবো। ওকে, আর যদি তোমাদেরকে বলে আর ম্যাক্স বের করতে, তাহলে কিভাবে বের করবা? যখন আর ম্যাক্স বলবে আমাদের টার্গেট থাকবে সাইনের মানটাকে হাইয়েস্ট মানে 1 বানানো। তাহলে আমরা কি করব? কিচ্ছু না, জাস্ট আমরা এখানে একটা সিম্পল কাজ করব। আমরা 2 আলফা সমান আমাদের টার্গেট থাকবে 90 ডিগ্রি করা। তাহলে বলো তো 2 আলফা যদি আমাদের টার্গেট থাকে 90 ডিগ্রি করার, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? 45 ডিগ্রি। অর্থাৎ আর ম্যাক্স সমান যদি আমরা ইউ স্কোয়ার বাই জি লিখি, সেই ক্ষেত্রে আমাদের আলফা ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা প্রাসের মোটামুটি সূত্রগুলো সবগুলোই বুঝতে পারছো। খালি আমার লাস্ট একটা টপিক বাদ আছে। আমি মোটামুটি তোমার হচ্ছে টাইম আমার পার হয়ে গেছে, আর আমার 3 থেকে 4 মিনিট লাগবে। একটু কষ্ট করে আর কিছুক্ষণ তোমরা সহ্য করো, তাহলে আমার তোমার হচ্ছে বাকিটাও শেষ হয়ে যাবে। ওকে, আমার যে একটুখানি বাদ আছে সেটা আমি শেষ করে দিই। সেটা হচ্ছে দেখো, প্রাসের ক্ষেত্রে ভাইয়া আপনি যখন প্রাসটা আঁকলেন, আপনি উপর নিচ সব সূত্র কিন্তু করে ফেলছি আমি। খালি আমার বাদ আছে কোনটা? এক্স অক্ষ বরাবর এই যে সূত্রটা, এই সূত্র নিয়ে আমি এখনো কোনো কথা বলি নাই। সেটা একটু শেষ করে দিই, 1 মিনিট লাগবে, একটু খেয়াল করো। যদি ভাইয়া এক্স অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর হলে আমরা কি জানি? সিম্পলি কি বলো তো? এক্স অক্ষ বরাবর কাজ করে সমবেগ। এটা তো ভাইয়া প্রথমেই বলছে, এক্স অক্ষ হচ্ছে সমবেগ, তাই না? সমবেগ মানে কি? বেগের কোনো পরিবর্তন হয় না, বেগ সবসময় ফিক্সড, বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে একটা বস্তুকে তুমি যদি ইউ আদি বেগে ছেড়ে দাও, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এর বেগের কি কোনো পরিবর্তন হবে? না। একটু আগে ভাইয়া বলছি, যদি একটা বস্তুকে যখন তুমি এভাবে যখন ইউ বেগে আমি ছাড়ি, এক্স অ্যাক্সিস বরাবরে কাজ করে ইউ কজ আলফা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে ইউ সাইন আলফা, যদি এটা আলফা হয়, কারণ এটা একটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হিসেবে কাজ করে, তাই না? তাহলে সমবেগের ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? যতই তুমি এক্স অ্যাক্সিস বরাবর যাও না কেন, ভি এক্স ইকুয়ালস টু সবসময় হবে ইউ কস আলফা। দ্যাটস ইট, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে বলতো আর যে বাকি যে সূত্রগুলো ছিল সেগুলো কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা সরণ বের করতে চাই, তখন যে সূত্র এক্স, সেটা সমান কি হবে? এক্স সূত্রটা সমবেগ, এক্স সমান আমরা লিখতে পারি ইউ টি। এক্স সমান কি? ইউ টি এটা কই থেকে আসছে? এস সমান ভিটি থেকে। সিম্পল। তাহলে এখন বলো ইউ এর জায়গায় তুমি কি বসাবা? যেহেতু এক্স অক্ষ বরাবর, সো বসাতে হবে ইউ কজ আলফা। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াবে? এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ইন্টু টি। তাহলে আমাদের কখনো কোনো প্রাসের সূত্র মুখস্থ করতে হবে না। আমরা সিম্পলি আনুভূমিকের যত সূত্র আছে সবগুলোর ক্ষেত্রে এক্স সমান ইউ কজ আলফা টি বসাই দেবা, আর উলম্বের যত সূত্র আছে মোটামুটি আমি সব করে দিচ্ছি। খালি একটা স্পেশাল কেস বাদ দিয়ে সেটা একটু শেষ করে দিই। সেটা কি? স্পেশাল কেসটা একটু খেয়াল করো। আমি যখন তোমাদের ম্যাথ করাবো, তখন তোমার হচ্ছে এটা নিয়ে তোমাদের অনেক কাহিনী হবে, অনেক ইজি হবে। সো আই থিঙ্ক তোমরা একটু দেখে নাও স্পেশাল কেসটা কি। মনে করো একটা প্রাস, এতক্ষণ তো ভাই সবভাবেই মারলেন। আপনি একবার এমনে মারছেন প্রাস, একবার নিচের দিকে মারছেন, একবার হচ্ছে উচ্চতা থেকে এমনে মারছেন, সব ঠিক আছে। এখন প্রাসটাকে যদি আপনি আনুভূমিকভাবে মারেন, অর্থাৎ প্রাসটা যদি এইভাবে যায়, তখন কাহিনী কি ভাই? আনুভূমিক প্রাস কি আবার? আনুভূমিক প্রাস হচ্ছে একটা প্রাসকে যখন তুমি নিক্ষেপ করবা, এই যে ইউ, এই ইউটা হবে 0। সরি আমি একটু ভুল বলছি, সরি ইউ না, আলফা হবে 0। কোনটা হবে? 0। ওকে, কোনটা অ্যাকচুয়ালি 0, একদম মানে আনুভূমিকভাবে আমার এইভাবে মারতে হবে। ঠিক আছে, এরকম যদি প্রাস হয় তাহলে সূত্রগুলো কি হবে? আমি জাস্ট 1 মিনিটের ভিতরে শেষ করতেছি, একটু খেয়াল করো। আমরা যখন খেয়াল করছি, যখন আনুভূমিকের যে সূত্র যখন আমরা আনবো, একটু খেয়াল করো, এইটা আর এইটা, এই দুটা ফিগার অলমোস্ট সেম। অর্থাৎ পতনের ক্ষেত্রে যে আমরা যখন প্রাস কাউন্ট করছি, এইটা আর এই আনুভূমিকের যে প্রাস, আনুভূমিকভাবে যে নিক্ষিপ্ত, দেখো অলমোস্ট সেম। খালি ডিফারেন্সটা কোথায়? এই ক্ষেত্রে একটা আলফা কোণ ছিল, এখানে আলফা কোনো কোণ নাই, এটা 0। তো এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? কিচ্ছু না ভাই, তুমি জাস্ট পতন যে প্রাসটা আছে ওইটা সূত্র নিয়ে আসবা, তাহলেই কাজ শেষ। বলেন তো, এক্স অক্ষ বরাবর আমরা সূত্র কি জানি? এক্স অক্ষ আমরা সবসময় জানি ভি এক্স সবসময় থাকে কি? ইউ কজ আলফা, তাই না?
তাহলে বলো ভি এক্স যদি ইউ কজ আলফা থাকে, তুমি যদি আনুভূমিকভাবে প্রাস নিক্ষেপ করো তাহলে আলফার মানটা কত দেখা হয়ে যাচ্ছে, আলফা হচ্ছে 0 ডিগ্রি, আলফা কত 0, তাহলে এখানে তুমি জাস্ট এই জায়গায় 0 বসাই দিবা। ভি এক্স সমান কি হবে, ইউ কজ 0, মানে ভি এক্স সমান হবে ইউ। শেষ, বেসিক সূত্র, পারা যাবে না? তাই বলো এস সমান কি হবে, আমরা জানি ভিটি, তাই না? তাহলে এখন কি করবা, এক্স সমান জাস্ট তোমরা এই ভি এর জায়গায় বসাই দিবা ইউ, তাহলে কি হয়ে যাবে, এক্স সমান ইউটি। এটাই হচ্ছে আনুভূমিক নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সরণের সূত্র। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ওটা তো আরো সহজ। ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে সূত্র ছিল সেটা ছিল কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি হয় ইউ সাইন আলফা প্লাস জিটি, যখন আমরা পতিত প্রাসের কথা চিন্তা করি। এখানেও কিন্তু প্রাসটা পড়তেছে, নিচের দিকে পড়তেছে, খালি আলফার মানটা কি হবে, আলফা হবে 0। তাহলে তোমরা বলো আলফা যদি 0 হয়, তোমরা খেয়াল করো সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে ডেফিনেটলি আমরা বুঝতেই পারতেছি ভি সমান হবে প্লাস জিটি, মানে ভি সমান হবে জিটি। আর যদি আমরা আরেকটা সূত্র মানে এইচ সমান আমরা একটু আগে দেখছিলাম, সূত্র ছিল ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেটা আমাদের প্রাসের ক্ষেত্রে ছিল, সেই জায়গায় কি হবে, এইচ এর জায়গায় আমরা ওয়াই লিখতে পারি, তুমি এইচও লিখতে পারো, এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে কারণ সাইন আলফা আছে। সো আমরা লিখবো এটা সমান হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্র দাঁড়াবে ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার। এভাবে ভাইয়া আমরা পাশের এবং গতিবিদ্যার মোটামুটি সব ধরনের সূত্র উইদাউট মুখস্থ করা একসাথে করে ফেলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু তোমাদের থেকে 4-5 মিনিট বেশি নিয়ে নিলাম, এই জন্য সরি বলতেছি। সবাই ভালো থাকবা। নেক্সট লেকচারে ইনশাল্লাহ গতিবিদ্যার আমরা 6 থেকে 7টা ম্যাথ নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা প্রাসের ম্যাথ নিয়ে আলোচনা করব এবং শেষ করব আমরা গ্রাফ দিয়ে। সবাই ভালো থাকো, আমাদের বন্দি পাঠশালা গ্রুপটাকে তোমরা শেয়ার করো, আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ আমরা বন্দি দশাকে সবাই মিলে জয় করব। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা আমি সেভ করে রাখতেছি, তোমরা যারা দেখতে পারো নাই বন্ধুদেরকে বললো তারা যাতে দেখতে পারে। আল্লাহ হাফেজ, টাটা।